রামনগর গ্রামে পায়েল এবং সীতা নামের দুই বোন বসবাস করত। ছোটবেলায় তাদের বাবা মা মারা গিয়েছে। তারা দুই বোন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গোলাপ ফুল বিক্রি করত, আর গোলাপ ফুল বিক্রি করে তাদের দুই বোনের সংসার চলতো। এমনই এক দিনের কথা, তারা দু বোন গোলাপ ফুল আনার জন্য জঙ্গলের গভীরে চলে গিয়েছিল। দিদি দিদি, ও দিদি, দেখো না এখানে কত সুন্দর একটা গোলাপ ফুলের গাছ। আমরা কতদিন থেকে গোলাপ ফুল বিক্রি করছি, কিন্তু এত সুন্দর গোলাপ ফুলের গাছ আমি তো কখনোই দেখিনি গো। তাছাড়া দেখো গাছের গোলাপগুলো কত সুন্দর, একদম সব ফুলের থেকে আলাদা। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো বোন। আর দেখো, এই ফুল থেকে কত সুন্দর ঘ্রাণ আসছে। এর সুগন্ধ একদমই আলাদা। এই ফুল বিক্রি করলে আমরা অনেক ভালো টাকা পাবো। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক কথা বলেছো। দিদি চলো এবার আমরা এই ফুলগুলো ছিঁড়ি। তারা দুই বোন অনেক খুশি হয়ে সেই গোলাপ ফুলের গাছ থেকে বেশ কিছু গোলাপ ফুল তুলে তাদের ঝুড়িতে রেখে দেয়। গোলাপ ফুলগুলো ছেঁড়া শেষ করে তারা দু বোন বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। ঠিক তখনই গোলাপ ফুল থেকে কারো আওয়াজ ভেসে আসতে থাকে। দাঁড়াও দাঁড়াও, তোমরা আমাদেরকে নিয়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি, দাঁড়াও। এমন কথার আওয়াজ শুনে তারা দু বোন এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কোথাও তারা কাউকে দেখতে পেল না। এরপর তারা মনের ভুল ভেবে দু বোন আবারও চলতে শুরু করলো। হঠাৎই তাদের দু বোনের সামনে একটা পরী প্রকট হলো, আর সেই পরীকে দেখে তারা দু বোন ভীষণ অবাক হয়ে গেল। তখন পায়েল বলল, এ কে কে? তুমি কে বলো তো? আমি হচ্ছি ফুলপরি। সূর্যোদয়ের পরপরই আমি ফুল গাছ থেকে পরী হয়ে যাই। তাছাড়া সাধারণত সারাদিন আমি এই ফুল গাছের মধ্যেই থাকি। আমার মনে হচ্ছে তোমরা দু বোন অনেক সৎ। তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের বরদান চাইতে পারো। না না পরি, আমরা কোনো বরদান চাই না গো তোমার থেকে। তাছাড়া আমরা পরিশ্রম করতে অনেক ভালোবাসি। তুমি তো আমাদের উপার্জন করার পথ দেখিয়েই দিয়েছো বলো। তার জন্য আমরা তোমার থেকে কোনো বরদান চাই না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো পরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা যেটা চাও সেটাই হবে। তবে তোমরা ভালো থেকো। এসব কথা বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর তারা দু বোন সেই গোলাপ ফুলগুলো বিক্রি করতে চলে যায়। দেখতে দেখতে তাদের সব গোলাপ ফুলগুলো বিক্রি করা হয়ে যায়। সেই গোলাপ ফুলগুলো বিক্রি করে তারা অনেক টাকা উপার্জন করে, কারণ সেই গোলাপ ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল, আর তার সুগন্ধ ছিল একদম অন্যরকম। এমনই এক দিনের কথা, মহারানী কঞ্চলের ছেলে অজয় অনেক দিন থেকে অসুস্থ ছিল। অজয়ের চিকিৎসার জন্য অনেক জায়গা থেকে অনেক বড় বড় ডাক্তার আসে, কিন্তু কেউই তার কোনো সুচিকিৎসা করতে পারে না। রানী কিছুতেই বুঝতে পারছিল না যে তার ছেলের আসলে কি হয়েছে। রানীর পুত্র অজয় কারোর সাথে কখনোই কথা বলতো না, আর না সে বিছানা থেকে উঠতে পারত। এমনই একদিন রাস্তা থেকে আওয়াজ আসতে লাগলো, ফুল নিয়ে যাও ফুল, এসো এসো, ফুল নিয়ে যাও ফুল। আমার কাছে রয়েছে অনেক সুগন্ধময় ফুল। এই ফুলের সুগন্ধ একদম আলাদা। নিয়ে যাও নিয়ে যাও, গোলাপ ফুল নিয়ে যাও। সেই ফুলের গন্ধ পুরো রাজপ্রাসাদে ছড়িয়ে পড়ে। তখনই রানী কঞ্চল সেই ফুলগুলো হাতে নিয়ে তার ছেলে অজয়ের ঘরে চলে যায় এবং তাকে বলতে থাকে, বাবা অজয়, তুমি দেখো কত সুন্দর গোলাপ ফুল, আর দেখো তার কি সুন্দর সুবাস। আমি তো আমার জীবনে এত সুন্দর গোলাপ ফুল কখনোই দেখিনি। এরকম অসাধারণ গোলাপ ফুল দেখে আমার জীবনটা একদম সুন্দর হয়ে গেছে, এরকমটাই মনে হচ্ছে আমার। তুমিও দেখো বাবা, তোমার খুব ভালো লাগবে। তুমি দ্রুত সুস্থ হয়ে যাও সোনা। তোমার এই অবস্থা যে আমি আর দেখতে পাচ্ছি না। কথা বলে রানী কঞ্চল রাজপুত্রের ঘর থেকে বাহিরে চলে যায়। রাজকুমার অজয় বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, মা মা, কোথায় কোথায় সেই ফুলওয়ালি? বলো বলো আমাকে, ওনাকে ওনাকে আমার সাথে দেখা করিয়ে দাও। আমি যে তার সঙ্গে দেখা করতে চাই মা। কিন্তু বাবা, সে তো চলে গেছে। তাছাড়া কি হয়েছে সেটা তো একবার আমাকে বলো। মা, একদিন যখন আমি জঙ্গল থেকে আসছিলাম তখন আমি সুন্দর একটা গোলাপ ফুলের গাছ দেখতে পাই মা। আমি আমার জীবনে কোনোদিনও এত সুন্দর গোলাপ ফুলের গাছ কখনোই দেখিনি মা। গোলাপ ফুলের গাছ দেখে আমি অনেক বিমোহিত হয়ে গিয়েছিলাম গো। আমি একদম লোভে পড়ে গিয়েছিলাম, তাই আমি ওই গোলাপ ফুলের গাছটা
আমাদের রাজপ্রাসাদে নিয়ে আসতে চেয়েছিলাম মা, কিন্তু যখনই আমি ওই গোলাপ ফুলের গাছটাকে কাটতে গিয়েছিলাম তখনই জোরে একটা ঝটকা এসে আমার শরীরে লাগে, একদম কারেন্টের শর্টের মতো, জানো তো। সেই ঝটকা খেয়ে আমি অনেক দূরে গিয়ে পড়ি। তখন তো আমার খুব রাগ হয়েছিল, তাই আমি আমার রাগ সামলাতে না পেরে ওই গোলাপ ফুলের গাছের সব ডালপালাগুলো রাগ করে ছিঁড়ে ফেলেছিলাম। আর ওই গাছটির ডালপালা ছিঁড়ে ফেলাতে গাছটি আমাকে অভিশাপ দিয়েছিল, তার জন্যই তো আজকে আমার এমন অবস্থা হয়েছে। কিন্তু বাবা, এইসব কথা তুমি আমাকে আগে কেন বলনি? যাই হোক, যা হওয়ার তা তো হয়ে গেছে। এবার তুমি আমাকে বলো, কোনো না কোনো উপায় তো ঠিক আছে এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার, সেই উপায় আমাকে বলো। মা, এই অভিশাপ কাটানোর উপায় যে আমার জানা নেই মা। যেই গোলাপ ফুলগুলো বিক্রি করছিল সে নিশ্চয়ই আমাকে বলতে পারবে আমি আমার অভিশাপ কি করে কাটাতে পারি। এরপর রানীর আদেশে সেই দুই বোনকে সৈন্যরা অনেক খুঁজতে থাকে। অবশেষে সৈন্যরা সেই দুই বোনকে খুঁজেও পেয়ে যায়। এরপর সৈনিক সেই দুই বোনকে মহারানীর সামনে নিয়ে এসে দাঁড় করায়। মহারানী, আপনি হঠাৎ আমাদেরকে এখানে কেন নিয়ে এসেছেন? আমরা কি কোনো ভুল করে ফেলেছি? এরপর রানী তার ছেলের ব্যাপারে সমস্ত কথা সীতা এবং তার বোন পায়েলকে খুলে বলে। কিন্তু রানীমা, এতে আমরা কি করতে পারি? রাজকুমার ভুল করেছে, আর তাই হয়তো সেরকম শাস্তি পেয়েছে। আমার কিছুতেই মনে হয় না যে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো। তোমরা দয়া করে এভাবে বলো না। আমার ছেলেটা যে না বুঝে ভুল করে ফেলেছে, সে অনেক ভালো, সে কারো কখনো কোনো ক্ষতি করেনি। তোমরা দয়া করে ওকে সাহায্য করো, ওর অভিশাপ কাটানোর ব্যবস্থা করো। রানীর মুখে এ সমস্ত কথা শুনে সীতার মনে অনেক মায়া হয়। এরপর সীতা তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে সেই গোলাপ ফুলের গাছের কাছে চলে যায়। আর সীতা তখন ফুলপরীকে স্মরণ করতে থাকে। ফুলপরী, ফুলপরী, কোথায় কোথায় তুমি? দয়া করে একটু বাইরে এসো ফুলপরী। ঠিক তখনই ফুলপরী সেই ফুল গাছের থেকে বাইরে চলে আসে। বলো সীতা, কি হয়েছে? আমাকে তুমি কেন ডেকেছো? তখন সীতা ফুলপরীকে সব কথা খুলে বলে, আর বলে সে যেন অজয়কে একদম সুস্থ করে দেয়। না সীতা, না, আমি এই অজয়কে কখনোই ক্ষমা করব না। ও আমাকে অনেক অপমান করেছে। ফুলপরী, ফুলপরী, দয়া করে তুমি এমনটা করো না। রাজকুমারকে তুমি সুস্থ করে দাও। তোমার মনে আছে একদিন তুমি আমাকে বলেছিলে তোমার থেকে বরদান চাইতে, কিন্তু আমি তোমার থেকে কোনো বরদান চাইনি। আজ আমি তোমার কাছে সেই বরদান হিসেবে চাইছি, তুমি রাজকুমারকে একদম সুস্থ করে দাও গো। বিশ্বাস করো, রাজকুমার মন থেকে অনেক ভালো, তার মনটা খুব ভালো। তাছাড়া সে যা ভুল করেছে তা সে একদমই বুঝে শুনে করেনি পরি। দয়া করে তুমি আর রাগ করে থেকো না। এসব কথা শুনে পরীর মনে অনেক দয়া হয়, আর পরী রাজকুমারকে একদম ঠিক করে দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরী। আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। রাজকুমার একদম সুস্থ হয়ে যায়। এতে করে মহারানী কঞ্চল অনেক খুশি হয়ে যায়। মহারানী সীতার এমন দয়াবান হৃদয় দেখে ভীষণ খুশি ছিল, আর রাজকুমারেরও সীতাকে অনেক ভালো লেগে যায়। মহারানী সীতার কর্মকাণ্ডে খুশি হয়ে সীতার সঙ্গে রাজকুমারের বিয়ে দিয়ে দেয়, আর সেখানে সবাই হাসি খুশি ভাবে দিন কাটাতে থাকে। জাদুর ঘাসের লেহেঙ্গা। ময়নার মায়ের একটা সেলাইয়ের দোকান আছে। ময়নার মা সারাদিন দোকানে সেলাইয়ের কাজ করে, আর তার বিনিময়ে যে টাকা পায় তা দিয়ে কোনো রকমে তাদের সংসার চলে। কিন্তু দিন দিন ময়নার মায়ের শরীরটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। তিনি সেলাইয়ের কাজটাও সঠিকভাবে আর করে উঠতে পারে না। মা, তুমি কি আমাকে ডেকেছো? ময়না মা, আজ কদিন হলো তুই ভালোভাবে খেতে পারিসনি। কোনোদিন খেয়েছিস, কোনোদিন খালি পেটেই ঘুমিয়ে গেছিস। আমাকে ক্ষমা করে দিস মা, আমি অসুস্থ শরীর নিয়ে আর কাজ করতে পারছি না রে, আর তোকে আমার জন্য না খেয়ে থাকতে হচ্ছে। মা, তুমি এইসব কি বলছো? এতে তোমার দোষ কোথায়? তুমি কিছুদিন বিশ্রাম করো। আমি ঠিক করেছি এবার থেকে দোকান সামলাবো। কিন্তু মা, তুই একা একা দোকান সামলাতে পারবি? দোকানের যে অনেক কাজ।
মা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি পড়ালেখার পাশাপাশি দোকানও সামলে নেব। তোমার সাথে সাথে থেকে আমি সেলাইয়ের কাজ শিখে গেছি মা। এরপর থেকে ময়না দোকানে কাজ করা শুরু করে দেয়। তার হাতের কাজ তার মায়ের থেকেও অনেক ভালো ছিল, তাই পুরো গ্রামের মানুষ তাদের সব কাপড়, লেহেঙ্গা, সেলাইয়ের কাজই ময়নাকে দিয়েই করাতো। ময়না, এই নে লেহেঙ্গাটা, তাড়াতাড়ি সেলাই করে দিস। চাচি, আপনি এখানে রাখুন, আমি সেলাই করে দেব। কিন্তু লেহেঙ্গাটা কার জন্য চাচি? কার জন্য আবার? আমার মেয়ের জন্য। জানিস, ওকে অনেক বড় ঘরে বিয়ে দিচ্ছি। দেখ দেখ লেহেঙ্গাটা কত সুন্দর আর অনেক দামিও। কি বলো চাচি, আসমার বিয়ে হয়ে যাচ্ছে? আমি তো মাত্র জানতে পারলাম বর বুঝি অনেক বড় লোক। বর বড় লোক হবে না তো কি হবে? আমার মেয়ে কি আর তোর মতো কালো? জানিস, আমার মেয়ের জন্য কত বড় বড় পাত্র এসেছিল। যাই হোক, তাড়াতাড়ি জামাটা সেলাই করে দিস। এই বলে রহিমা চাচি সেখান থেকে চলে যায়। কিন্তু ময়না রহিমা চাচির কথায় খুব কষ্ট পায়, কারণ ময়নার গায়ের রং সত্যিই কালো ছিল। তারপর ময়না সেলাইয়ের কাজে আবার ব্যস্ত হয়ে পড়ে। আর লেহেঙ্গাটা সেলাই হয়ে গেলে ময়না লেহেঙ্গাটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। ও মা, কি সুন্দর লেহেঙ্গাটা! আসমার কপালটা সত্যিই অনেক ভালো। ও যেমন সুন্দর তেমনই এক বড়লোক পাত্র জুটেছে ওর কপালে। আসমা যখন এই লেহেঙ্গাটা পরবে তাকে একেবারে পরীর মতো লাগবে। এই ভেবে ময়না লেহেঙ্গাটা নিজে পরে ফেলে আর নিজেকে আয়নায় দেখতে থাকে। ঠিক তখনই সেখানে আসমা চলে আসে তার লেহেঙ্গা নেওয়ার জন্য। এ কি ময়না, তুই এটা কি করলি? তোর এই কালো রং নিয়ে আমার এত সুন্দর লেহেঙ্গাটা পরে ফেললি? তোর এত সাহস কি করে হয় রে, এই কালো চেহারা নিয়ে আমার এত সুন্দর লেহেঙ্গাটা পরার? আমি তো শুধু পরে দেখছিলাম, আসলে লেহেঙ্গাটা তোকে পরলে কেমন লাগতো। তুই তোর এই কালো চেহারা নিয়ে আমার লেহেঙ্গা পরে দেখছিলি আমাকে কেমন লাগবে সেটা জানার জন্য? দেখ দেখ, আমার আর তোর মধ্যে কোনো মিল আছে? অনেক কথা হয়েছে, এবার তাড়াতাড়ি আমার লেহেঙ্গাটা আমাকে ফিরিয়ে দে। তোদের মতো গরিবদের এত সুন্দর লেহেঙ্গায় মানায় না। আসমার কথা শুনে ময়না অনেক বেশি কষ্ট পায় আর সে আসমাকে লেহেঙ্গাটা দিয়ে দেয়। পরের দিন ময়নার মা বাজারে যাওয়ার সময় শেফালির সঙ্গে দেখা হয়। শেফালি সম্পর্কে ময়নার চাচাতো বোন হয়, কিন্তু ময়নার কালো রং আর ভালো পোশাক না পরার কারণে শেফালি ময়নার সাথে মেশে না। কাকিমা, এই ভর দুপুরে বাজারে যাওয়া হচ্ছে বুঝি? আমিও মাত্র বাজার থেকে আসলাম, তো কি কিনতে যাচ্ছ বাজারে? না, আসলে তেমন কিছু না। তুমি তো জানো আমি অনেক দিন ধরেই বেশ অসুস্থ ছিলাম, তাই বাজারে আসা হয়নি। আজ শরীরটা একটু ভালো লাগছে, তাই ময়নার জন্য কিছু সাজার জিনিস কেনাকাটা করতে যাচ্ছি। ও মা, কি বলো? তোমার ওই কালো মেয়ের আবার সাজার ইচ্ছে হয়েছে বুঝি? আচ্ছা, যাই হোক, ময়নার সাথে যারা ছিল তাদের সবারই তো বিয়ে হয়ে গেছে, আর ময়নাকে দেখতে এখনো কোনো পাত্র আসেনি বুঝি? না, মানে এসেছিল, আমি আসলে দিতে চাইনি। আরে আমি বুঝি, মিথ্যে বলো না কাকি। তোমার মেয়ের যা গায়ের রং, একটা পাত্র আসলেও সেটা ভাগ্যের ব্যাপার। আর এমনিতেও আমার মনে হয় না কোনো পাত্র ময়নাকে দেখতে আসবে বলে। তাই এখনো সময় আছে, মেয়ের পাত্র খুঁজতে বেরিয়ে পড়ো। এই বলে শেফালি সেখান থেকে চলে যায়। ময়নার নামে শেফালির মুখে এসব কথা শুনে ময়নার মা খুব কষ্ট পায় আর চিন্তিত হয়ে একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে। আসলেই তো মেয়েটার অনেক বয়স হয়েছে। মেয়েটার সাথে যারা আছে তাদের সকলের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু এখনো তো একটা পাত্র আমার মেয়েটাকে দেখতে আসলো না। আমাকে মনে হয় পাত্রের খোঁজটা লাগাতেই হবে। এরপর থেকে ময়নার মা পাত্রের খোঁজ করা শুরু করে, কিন্তু ময়নার গায়ের রং কালো হওয়ার কারণে কেউ ময়নাকে বিয়ে করার জন্য রাজি হয় না।
একদিন বিকেলের দিকে ময়না বাইরে ঘুরতে বের হয়। একটা মাঠের সামনে গিয়ে সে দাঁড়িয়ে পড়ে। মাঠটা পুরোটাই সবুজ ঘাসে ভর্তি ছিল। ময়না মাঠের একটা কোণায় বসে পড়ে আর এই কয়দিন তার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার এই কেমন পরীক্ষা নিচ্ছ? আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি, তারপরেও তুমি আমাকে কালো বানিয়েছো। তার উপর আবার আমরা গরিব, আমি কি কখনো কোনো সুন্দর জামা কাপড় পরতে পারবো না? ময়না সেখানে বসে খুব জোরে জোরে কান্না করতে থাকে, কিন্তু ময়নার চোখ থেকে ঘাসের ওপর পানি পড়ার সাথে সাথে চারিদিকে জোরে জোরে বাতাস আসে আর ময়না লক্ষ্য করে সব ঘাসগুলো মিলিত হয়ে একটা ঘাসের লেহেঙ্গা তৈরি হয়ে যায়। এই রকম ঘাসের লেহেঙ্গা দেখে ময়না অনেক বেশি অবাক হয়। আরে আরে, এটা তো একটা ঘাসের লেহেঙ্গা, কিন্তু এই ঘাসগুলো দিয়ে লেহেঙ্গাটা নিজে নিজে তৈরি হলো কি করে? এটা তো আবার জাদুর লেহেঙ্গা নয় তো? তবে লেহেঙ্গাটা অনেক দারুণ হয়েছে, দেখি তো পরে আমাকে কেমন লাগে। এই বলে ময়না ঘাসের লেহেঙ্গাটি পরে ফেলে। আরে, লেহেঙ্গাটা বেশ দারুণ তো, একেবারে আমার গায়ের মাপ মতো হয়েছে। কিন্তু এখানে আর বেশি কতক্ষণ থাকবো? মা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই ময়না বাড়িতে পৌঁছে যায় আর দেখে তার মা তার জন্য দাঁড়িয়ে আছে। ময়নাকে দেখে ময়নার মা অনেক বেশি অবাক হয়। ময়না মা, তোর গায়ে এই ঘাসের লেহেঙ্গাটা কোথা থেকে আসলো? এই রকম লেহেঙ্গা তো আমি আগে কখনো দেখিনি। কে দিয়েছে তোকে? দাঁড়াও মা, আগে ঘরে তো যেতে দাও, তোমাকে সব কথা খুলে বলছি। তারপর ময়না ঘরে গিয়ে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। সত্যি, লেহেঙ্গাটাই তোকে অনেক সুন্দর লাগছে। এখন এখানে বস তো, সারাদিন ধরে কিছু খাসনি, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। এই বলে ময়নার মা ময়নার জন্য খাবার আনতে চলে যায় আর ময়না তার চেহারা আয়নায় দেখতে থাকে। এটা ঘাসের লেহেঙ্গা হলেও লেহেঙ্গাটা দেখতে অনেক সুন্দর। ইস, আমার চেহারাটা যদি একটু ফর্সা হতো তাহলে আমাকে অনেক সুন্দর লাগতো। ময়নার এই কথা বলার সঙ্গে সঙ্গেই ময়নার গায়ের রং ফর্সা হয়ে যায়, তাকে দেখতে পরীর মতো লাগছিল। ময়না দেখতে পায় তার লেহেঙ্গা থেকে খুব আলো বের হচ্ছে। এ কি, আমার গায়ের রং এত ফর্সা কি করে হয়ে গেল? আর আমার লেহেঙ্গা থেকেও তো অনেক আলো বের হচ্ছে, মনে হয় ওই ঘাসগুলো। অনেক আলো বের হয় আর অনেকগুলো টাকা আর সোনা রূপা চলে আসে ময়নার সামনে। আরে বাহ, লেহেঙ্গাটা সত্যিই জাদু ঘাসের লেহেঙ্গা, এবার আমাদের আর কোনো অভাব থাকবে না। কিছুক্ষণ পর খাবার নিয়ে ময়নার মা ঘরে আসে আর ময়নাকে দেখে খুব অবাক হয়। তোর গায়ের রং এত পরিবর্তন হয়ে গেল কি করে? ময়না তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর থেকে ময়না আর তার মায়ের জীবন অনেক সুন্দরভাবে কাটতে থাকে। তাদের যখনই কোনো জিনিসের দরকার পড়ে সে তার লেহেঙ্গাটা পরে ফেলে তার কাছে চাইতো আর সাথে সাথে জিনিসগুলোও পেয়ে যেত।